এদিকে এবার চীন, রাশিয়া, ভারত সহ 94টি দেশ থেকে শেখ হাসিনাকে বৈধ সরকার বলে ঘোষণা দিল। হঠাৎ ঘুরে যাচ্ছে ক্ষমতার চাকা। ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে চাপ দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। হঠাৎ আবারও আওয়ামী লীগের কবলে পড়তে যাচ্ছে বাংলাদেশ, এমনই তথ্য ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়াতে। চীন, রাশিয়া, ভারত সহ 94টি রাষ্ট্র মিলে জাতিসংঘকে চ্যালেঞ্জ করছে যে ডক্টর ইউনূস সাহেব অবৈধ সরকার, তার মানে শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশের বৈধ সরকার। সেই ডকুমেন্টগুলোই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এই মুহূর্তে সারা পৃথিবী চাচ্ছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনি তার প্রধানমন্ত্রীতে ফিরে আসুন। অবশেষে সেনাপ্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগের ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন 49টি থেকে দেশ থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দারুণ সুখবর জানিয়েছে। শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী বলে ঘোষণা দিয়েছে জো বাইডেন এবং যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই চমৎকার হতে চলেছে আওয়ামী লীগের জন্য। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর কিছু তথ্য জানতে পারবেন, যে 7টি আলামত হতে চলেছে সমন্বয়কারীদের। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য জানতে পারবেন। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি। সারা পৃথিবী চাচ্ছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনি তার প্রধানমন্ত্রীতে ফিরে আসুন। এটা হচ্ছে সবচেয়ে খুশির খবর। এর পাশাপাশি খুব ইম্পর্টেন্ট যে খবরটা, সেটা হচ্ছে জেনারেল ওয়াকার, উনি চাচ্ছেন বাংলাদেশে সদ্য সংগঠিত যে আইনের অবমাননা, সদ্য সংগঠিত যে ঠিক স্বঘোষিত এবং যে বিপ্লবের কথা বলা হয়েছে, গণ অভ্যুত্থান, এটাকে স্বাভাবিক রূপ দিয়ে বাংলাদেশকে আবারও পুনরায় একটা গণতান্ত্রিক দেশ হিসেবে রূপান্তরিত করতে। উনি কিভাবে করবেন? উনি চাচ্ছেন একটা জাতীয় নির্বাচন দিবেন। এই নির্বাচন দিয়ে বাংলাদেশের যত রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তাদেরকে নির্বাচন করার সুযোগ করে দিয়ে একটা ফেয়ার প্লেন লেভেল ফিল্ড, সবাই যাতে কম বেশি যার যার অবস্থান থেকে তারা তাদের নির্বাচন করে প্রতিনিধিত্ব করে জিতু খারুক একটা রেজাল্ট, ফলাফল তারা পাবে। এটা চাচ্ছেন জনাব জেনারেল ওয়াকার সাহেব। এটা তো খুশির খবর, এটা সুখের খবর যে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের সেনাবাহিনী তাদের দায়িত্বকে পালন করে এই যে একটা অনিয়ম বিরাজ করছে, এটাকে মোকাবেলা করে যাতে সুন্দর করে দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা যায়, ফিরিয়ে আনা যায়, এটাই উনি চাচ্ছেন। তো এই যে পয়েন্ট, এই পয়েন্টের এগেইনস্টে ভয়ঙ্কর একটা তত্ত্ব রয়েছে। সেই ভয়ঙ্কর তত্ত্বটা হচ্ছে প্রফেসর ইউনূস সাহেব, উনি চাচ্ছেন বাংলাদেশকে একনায়কতন্ত্র বাংলাদেশ করতে। এটা অত্যন্ত গোপন সূত্রে আমাদের কাছে আসছে এবং সেটা উনি চাচ্ছেন। উনি চাচ্ছেন বাংলাদেশ থেকে জেনারেল ওয়াকারকে যে কোনো মুহূর্তে তাকে স্যাক করে দিতে। জেনারেল ওয়াকারকে যে কোনো মুহূর্তে বাংলাদেশ থেকে তিনি চাচ্ছেন তাকে সরিয়ে দিতে। এখন জেনারেল ওয়াকারকে বাংলাদেশ থেকে সরিয়ে দিয়ে উনি কি করবেন, কেন করবেন? একটা দুরভিসন্ধি, যাতে সবাই সঠিকটা জানতে পারে, কারণ সবকিছুর রুলস অফ রেগুলেশন রয়েছে। চলুন বন্ধুরা, দেখা যাক তাহলে যে আসলে আমরা যে নিউজটা প্রকাশ করতেছি সেটা কতটুকু সত্য। এই যে দেখুন, ফেসবুক গ্রুপে আমি ঢুকলাম, যে কোনো গ্রুপে, সব গ্রুপে মনে করেন এই একই নিউজ রয়েছে যে আওয়ামী লীগ সরকার এখনো বৈধ। এই যে দেখেন, ইয়েমেন টিভিতে একটা বলা আছে, আল জাজিরার একটি নিউজ, এখানে বলা আছে যে আন্তর্জাতিক সংবাদ, জাতিসংঘ সম্মেলনে ডক্টর ইউনূসের অংশগ্রহণকে চ্যালেঞ্জ জানিয়েছে চীন, রাশিয়া, ভারত সহ অনেক দেশ। 11/9/2024 খবর আল জাজিরার। প্রথম প্রস্তাব তুলে রাশিয়া জাতিসংঘের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের আনুষ্ঠানিকতা প্রমাণ চেয়েছে জাতিসংঘের কাছে, বুঝছেন? তা যা তারা বলেছে, চীন, রাশিয়া, ভারত সহ 94টি রাষ্ট্র মিলে জাতিসংঘকে চ্যালেঞ্জ করছে যে ডক্টর ইউনূস সাহেব অবৈধ সরকার, তার মানে শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশের বৈধ সরকার। সেই ডকুমেন্টগুলোই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। অবশ্যই সঙ্গে থাকবেন এবং আওয়ামী লীগের যারা ভাই বোনেরা আছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে যাতে সবাই সঠিকটা জানতে পারে, কারণ সবকিছুর রুলস অফ রেগুলেশন রয়েছে। চলুন বন্ধুরা, দেখা যাক তাহলে যে আসলে আমরা যে নিউজটা প্রকাশ করতেছি সেটা কতটুকু সত্য। এই যে দেখুন, ফেসবুক গ্রুপে আমি ঢুকলাম, যে কোনো গ্রুপে, সব গ্রুপে মনে করেন এই একই নিউজ রয়েছে যে আওয়ামী লীগ সরকার এখনো বৈধ। এই যে দেখেন, ইয়েমেন টিভিতে একটা বলা আছে, আল জাজিরার একটি নিউজ, এখানে বলা আছে যে আন্তর্জাতিক সংবাদ, জাতিসংঘ সম্মেলনে ডক্টর ইউনূসের অংশগ্রহণকে চ্যালেঞ্জ জানিয়েছে চীন, রাশিয়া, ভারত সহ অনেক দেশ। 11/9/2024 খবর আল জাজিরার। প্রথম প্রস্তাব তুলে রাশিয়া জাতিসংঘের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের আনুষ্ঠানিকতা প্রমাণ চেয়েছে জাতিসংঘের কাছে, বুঝছেন? তা যা তারা বলেছে
যে জমা দেওয়া হয়নি। রাশিয়া পুতিন যে কথাটা বলছে, চ্যালেঞ্জ করেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছে সেটার আনুষ্ঠানিকভাবে ডকুমেন্ট চেয়ে ওনাদের কাছে চ্যালেঞ্জ করেছেন। তার মানে যে একটি এত বড় একটা দেশের ঘটনা, সেটা তো অবশ্যই কোনো নিয়ম মেপে কাজটা হবে। সেটা হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই নথিপত্র ছাড়া কোনোভাবেই মানে বর্তমান সরকারের উপদেষ্টা ইউনূস সাহেবকে বৈধতা পেতে পারে না। তার মানে জাতিসংঘ কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনার যে নথিপত্রগুলো রয়েছে সেটা যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাবে, তার মানে যেটা নেই সেটা পাবে কোথা থেকে, তাই না? শেখ হাসিনা তো সুষ্ঠুভাবে পদত্যাগ করেননি, বা আদৌ হয়েছেন কিনা সেটা তো জাতি জানে না। তো যাই হোক, সেটা যেহেতু নাই, তার মানে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা পদত্যাগ করেনি। তার মানে ডক্টর ইউনূস সাহেব কিন্তু অবৈধ সরকার, আর শেখ হাসিনাই কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের রানিং সরকার। তো আজকে রাশিয়া, চীন, ভারত সহ অনেক দেশ যে ইউনূসকে জাতিসংঘে কথা বলার কোনো অধিকার নেই। তার মানে সবচেয়ে বড় কথা হলো জাতিসংঘে যে কথাটা আজকে উপস্থাপন করার কথা ছিল ডক্টর ইউনূস সাহেবের, সেটা ওনারা পারমিশন দিচ্ছে না। তার মানে এখানে জাতিসংঘ সহ সারা বিশ্বের কাছে এখন পর্যন্ত বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। তো এই পদক্ষেপের কারণে উপদেষ্টা ইউনূস সাহেব আর বাংলাদেশের উপদেষ্টা হিসেবে দায়িত্ব থাকতে পারে না, না ফেরা সম্ভব নাই বলে মনে করে বিভিন্ন মহলের নেতা এবং রাশিয়ার, চীন সহ সকল দেশ। হ্যাঁ, তো এটাতে আপনারা আসলে কি শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশ সরকার ফিরিয়ে আনতে পারবে এই সম্ভাবনা বাড়ছে। ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবে এই সম্ভাবনা বাড়ছে এবং অলরেডি কিছু প্রক্রিয়া শুরু হয়েছে। দর্শক, একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট আমরা বিশ্লেষণ করবো, এটা আমাদের জন্য আশা করি। তো বাংলাদেশ সরকার সিরিয়াস হলে, দক্ষভাবে কূটনৈতিক প্রক্রিয়া চালাতে পারলে হাসিনাকে ফিরিয়ে এনে বাংলার মাটিতে বিচার করা সম্ভব হতে পারে এবং এই সম্ভাবনা বাড়ছে। ভারতকে কার্যকর চাপ প্রয়োগ করতে পারলে এবং হাসিনার যদি দ্রুত বিচার হয় বাংলাদেশে ন্যায়সঙ্গতভাবে, ন্যায্যতার ভিত্তিতে, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে হাসিনার বিচার হলে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। বিচার আগেও সম্ভব, বিচার হলে, রায় হলে তো আরো সম্ভব। আসিফ নজরুল বলেছেন যে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে, এর মানে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন তাজুল ইসলাম যে হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। আমরা সরকারের স্বাগত জানাই হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করার জন্য। ঢাকা পোস্ট একটা রিপোর্ট করেছে, এখানে অনেক আইনের রেফারেন্স দেওয়া হয়েছে, এক্সপার্টদের ওপিনিয়ন দেওয়া হয়েছে, চমৎকার ভাবে দেখানো হয়েছে। এখানে ঢাকা চাইলে হাসিনাকে হস্তান্তর করতে পারে দিল্লি, এর মানে হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব হবে। তবে ইট ডিপেন্ডস অন বাংলাদেশ সরকারের আন্তরিকতা। ইফ বাংলাদেশ সরকার ইজ ভেরি সিনসিয়ার, ইন্টারিম গভর্নমেন্ট বিকামস ভেরি সিরিয়াস, ইটস পসিবল। আইন সেটাই বলে। ভারত হাসিনাকে রক্ষা করতে চাইলে এটা খুবই খারাপ কাজ করতে হবে ভারতকে। নিজেদেরকে একেবারে গণহত্যাকারীর একজন সহযোগী হিসাবে আন্তর্জাতিক সমাজে পরিচয় দিতে হবে ভারতকে, এবং বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি নোটিশ দিয়ে বাতিল ঘোষণা করতে হবে। হাসিনাকে রক্ষা করতে চাইলে, যদি বাংলাদেশ সিরিয়াসলি চায়, ভারতকে খুবই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে। মানে হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব। ভারত হাসিনার জন্য এত বিব্রতকর পরিস্থিতিকে পড়তে চাইবে, এত ঝুঁকি কি নিবে? হাসিনার মাধ্যমে তার কোনো সার্ভিস পাবে না। হাসিনা তো এমনিতে ন্যাচারাল ডেথে সময় হয়ে গেছে। দর্শক, এখন আমি দেখাবো আপনাদেরকে ভারতের যে আইন এবং ভারত বাংলাদেশের সাথে যে এক্সট্রাডিশন ট্রিটি, তার বিভিন্ন ধারা বিশ্লেষণ করে যে ভারত বাংলাদেশের কাছে হাসিনাকে ফেরত দিতে বাধ্য হবে। ভারতের হাতে আইনে সেই সুযোগ নেই। বাংলাদেশ সিরিয়াসলি চাইলে ভারত দিতেই হবে। এমনকি ভারতের কোনো নাগরিক যিনি মানবাধিকার কর্মী, হাসিনার বিচার হওয়া উচিত এই মর্মে যদি ভারতের আদালতে রিট করেন যে হাসিনাকে ভারত রাখতে পারবে না, ভারতের আইন অনুযায়ী হাসিনাকে ফেরত দিতে হবে, যেহেতু মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। মোদী সরকার হাসিনাকে ফেরত দিতে না চাইলেও ভারতের আদালত যেহেতু স্বাধীন এবং ভারতের সুপ্রিম কোর্ট যেহেতু ন্যায়সঙ্গত রায় দেয়, এটা আমরা বিশ্বাস করি। সুপ্রিম কোর্ট ভারত সরকারকে, কেন্দ্রীয় সরকার আদেশ দিতে পারে। কারণ ভারতেও সুপ্রিম কোর্টের সুপ্রিমেসি রয়েছে, জুডিশিয়াল সুপ্রিমেসি রয়েছে, বাধ্য হবে, সে সুযোগ কিন্তু রয়েছে। কারণ ভারত সরকার তো ভারতের আইন মানতে বাধ্য, ভারতের আইন অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত বাধ্য হবে। দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। দর্শক, বাংলাদেশের সাথে ভারতের যে এক্সট্রাডিশন ট্রিটি, তা ছাড়াও 1962 সালের প্রত্যর্পণ আইন রয়েছে, এক্সট্রাডিশন আইন রয়েছে ভারতে। এটা কিন্তু ভারতের আইন, এটা বাংলাদেশের সাথে চুক্তি না, চুক্তি তো আছে, সেটা নিয়ে আলাদাভাবে আসি। 1962 সালে ভারতের যে প্রত্যর্পণ আইনের, সেই আইনের 12(2) ধারা এবং ভারত কিছু আর্টিকেল খুবই প্রাসঙ্গিক। তার আগে বাংলাদেশের সাথে যে 2013 সালের এক্সট্রাডিশন ট্রিটি, সেই চুক্তির 1 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশ ও ভারতের তাদের ভূখণ্ডে কেবল সেই ব্যক্তি প্রত্যর্পণ করতে বাধ্য যারা প্রত্যর্পণযোগ্য অপরাধ ভারত ও বাংলাদেশী আইনের আওতায় কমপক্ষে 1 বছরের কারাদণ্ড মতো শাস্তির অপরাধ করার দায় দোষী সাব্যস্ত হয়েছে। তবে এই অনুচ্ছেদে সেই ব্যক্তির নিজের দেশে কত সমস্যা, পাবলিক টয়লেট নাই, জনগণ জঙ্গলের মধ্যে হাঁটতে চায়, অনেক জায়গা আছে, পানির সমস্যা, ধর্মভিত্তিক অনেক ইস্যু আছে, নির্বাচন নিয়ে সমস্যা, কিন্তু তাদের আলোচনার মধ্যে চলে আসে বাংলাদেশের কথা। মানে এই দুইটা দেশের অ্যাক্টিভিটিস দেখলে মনে হয় যে তারা হচ্ছে বাংলাদেশের অলিখিত গার্জিয়ান
ইভেন তারা সিদ্ধান্ত নেবে কিভাবে বাংলাদেশকে স্থিতিশীল করা যায়। তো আমাদের দেশের যে সরকাররা আছেন বা আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে, আমাদের রাজনৈতিক দলগুলো আছে, তারা বৈশ্বে কি ঘোড়ার ঘাস কাটে? অবশ্য দোষটা তাদের না, মানে বিদেশিদের না, দোষটা হচ্ছে আমাদের দলগুলোরই। যখন ক্ষমতায় তারা না থাকে, এই যে দেখেন আওয়ামী লীগ এখন লবিং শুরু করছে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকার নজর আনার জন্য, জাতিসংঘের এই খেলাটাই গেল 5 তারিখের আগ পর্যন্ত করেছে বিএনপি বা জামাতে যারা নেতা নেত্রীরা আছেন। এই সমস্যাটা ওইখান থেকে শুরু হয়েছে। যাই হোক, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে বিভিন্ন আলোচনার মাঝখানে প্রধান একটা আলোচনার ইস্যু ছিল বাংলাদেশ। আর বৈঠকে কেন্দ্র করে জো বাইডেন নিজের বাড়িতে নিয়ে নরেন্দ্র মোদীকে বসাইয়া এই আলোচনাগুলো করছে। তো কি আলোচনা করছে? এরা এখানে যা বলছে শুধু সে তা না, এগুলো হচ্ছে যেগুলো প্রকাশ করার মতন, অপ্রকাশিত তো অনেক কিছুই আছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলেছে বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেছেন বিশ্বের এই দুই নেতা। তো কিভাবে আমেরিকা কি সেনা পাঠাবে নাকি ভারত সেনা পাঠাবে? আমেরিকাকে আমাদেরকে মাগনা কোনো টাকা পয়সা দিবে নাকি ভারত আমাদেরকে কোনো টাকা পয়সা দিবে? আসলে কি করবে? তো বাংলাদেশের স্বাভাবিক অবস্থা এরা কিভাবে আনবে? আমি আসলে এই জিনিসটা আমার বোধগম্য না আর কি। আমি যতটুকু বুঝি আমাদের দেশের সরকার, অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দলগুলো, প্রশাসন, জনগণ, আমরা সকলে মিলে আমাদের দেশের স্থিতিশীল অবস্থা, যেটা এই মুহূর্তে একটু ঝামেলা আছে, সেটা ফিরিয়ে আনতে পারে। নিশ্চয়ই কোনো প্রতিবেশী রাষ্ট্র বা পরাশক্তি নয়। এ নিয়ে আপনার পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির একটা পোস্টে এই বিষয়ে উঠে এসেছে। পোস্টে সে বাংলাদেশ প্রসঙ্গ সুকৌশলে সে লিখেছে যে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ছিল। বৈঠকে আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখন এই আলোচনার মধ্যে আসলে কি হতে পারে? আমার ধারণা এই মুহূর্তে যেটা হচ্ছে আর কি, কারণ দুইটা রাষ্ট্রই তারা মিত্রশক্তি। তারা কেন মিত্রশক্তি? তারা নিজেদের স্বার্থে মিত্রশক্তি। এখানে স্বার্থটা হচ্ছে চীন, আবার একটা স্বার্থ হচ্ছে রাশিয়া। তো এই ইস্যুটাকে কেন্দ্র করেই দীর্ঘদিন যাবৎ ভারত এবং আমেরিকা, তাদের প্রধান যে হুমকি একটা রাষ্ট্র চীনের ইস্যুতে ধরেন তারা একটা জোট বাঁধা চলছে। আর আমেরিকা তাদের ইতিহাসে ভারত সরকারের জন্য তাদের আইনও পরিবর্তন করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে ভারতকে তেল কেনার সুযোগ দিচ্ছে। আবার এই তেল চোরাই পথে আমেরিকা কিন্তু নিয়ে যাচ্ছে। ইভেন মানে এখানে নানান আলোচনা চলে। তো এদের যে আলোচনা, সেই আলোচনার মধ্যে আমার ঘুণাক্ষরও বিশ্বাস হয় না যে কোনো পজিটিভ আলোচনা বাংলাদেশ নিয়ে হতে পারে। কারণ আমেরিকার সিনেটরদের চিঠি দেখেন, আমেরিকার বর্তমান যে অবস্থানটা দেখেন, তারা তাদের বাণিজ্যিক স্বার্থ, ব্যবসায়িক স্বার্থ এবং কি মৌলিকমানা স্বার্থ। কয়েকদিন আগে ইউএস নেভাল থেকে একটা প্রতিবেদন আসছিল যে তারা আপনার বাংলাদেশে একটা নৌ সামরিক ঘাঁটি করতে চায়। এটা কিন্তু তাদের একটা জার্নাল থেকে আসছে, তাই না? তো তাদের মধ্যে কিন্তু এগুলাই ঘুরে যে কেমনে বাটে ফেলাইয়া চিপায় ফেলাইয়া বাংলাদেশের এই সরকার যাতে একটু দুর্বল সরকার, রাইট না ওই সরকারটা অনেক দুর্বল, এটা প্রমাণিত। তো এখানে কোনো কিছু করা যায় কিনা। তবে এই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু জো বাইডেনের সাথে বৈঠক করবেন, তো সেই বৈঠক হয়তো কী আলোচনা হতে পারে বা বাংলাদেশের সাথে তাদের স্বার্থ সম্পর্কিত অথবা ইন্দো প্যাসিফিক যে ইস্যুটা আছে, যেটাতে বাংলাদেশ দীর্ঘদিন যাবত যায় নাই, ইন্দো প্যাসিফিকে যাওয়া মানে হচ্ছে চীনের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এরকম নানান ইস্যু আছে যেগুলো আবার ওইখান থেকে হয়তো একটা কাবজাব আসলেও আসতে পারে। কারণ আপনি দেখেন ডোনাল্ড লু প্রথমে সে ভারত আসলো, তারপর আসলো বাংলাদেশ থেকে আবার ভারত গেল। সে কেন আসলো, কি বৈঠক হলো, ওইখানে গিয়ে আবার কি বৈঠক হলো, এগুলোর কোনো কিছু কিন্তু আমরা জানতে পারলাম না। এখন এই গোপন বৈঠকে আসলে কি নিয়ে আলোচনা হয়েছে, নানান ধরনের কথাবার্তা শুনছি। এখন আল্লাহ বাকিটা ভালো জানেন আর কি। তবে আল্লাহ দেশকে হেফাজত। বেশ কয়েকবার সামরিক শাসনের যাতাকলে পড়েছি। পরিবেশ এবং পরিস্থিতি আমরা এমন একটা জায়গাতে নিয়ে গিয়েছিলাম যে সামরিক শাসন ছাড়া ওই মুহূর্তে আমাদের জন্য অপরিহার্য অন্য কোনো শাসন ব্যবস্থা ছিল না। দ্বিতীয়ত, সামরিক শাসন যখন এলো অতীতে বা এসেছিল, আমরা সবাই খুব খুশি হয়েছিলাম। অধীর আগ্রহে আমরা তালি বাজিয়ে তারপর তাদেরকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে দীর্ঘমেয়াদে আমাদেরকে এর জন্য অনেক দায় এবং অনেক দেনা পরিশোধ করতে হয়েছে। যারা সামরিক শাসক বা প্রশাসক ছিলেন, তাদের যারা সহযোগী ছিলেন, তারা কেউই আমাদের যে রাজনীতি, সেই রাজনীতির অঙ্গনে একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ছাড়া অন্য কেউ জায়গা করে নিতে পারেননি। বরং অনেকের জীবনের সকল প্রাপ্তি, সকল অর্জন এই সামরিক শাসকের সহযোগী হওয়ার কারণে তছনছ হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও যুগে যুগে সামরিক শাসন মানুষ চেয়েছে এবং সামরিক শাসন এসেছে। আপনার যখন রোগ হয়, বালাই হয়, একটা নির্দিষ্ট সময় থাকে প্রাকৃতিকভাবে এটি থেকে উদ্ধার পাওয়ার জন্য বা রক্ষা পাওয়ার জন্য। কিন্তু সেটি যদি না হয় তাহলে আপনাকে ওষুধ খেতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। সেটাও একটা নির্দিষ্ট সময় পর বন্ধ হয়ে যায় এবং আপনাকে সরাসরি অপারেশনে যেতে হয়। কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতে হয়, বা আপনার শরীরের যে জায়গাতে ক্যান্সার হয়েছে, টিউমার হয়েছে, বা যেখানে রোগ বালাই হয়েছে, পুজ হয়েছে, গন্ধ হয়েছে, দুর্গন্ধ হয়েছে, গ্যাংগ্রিন হয়েছে, মাংসপেশি পচে গেছে, ওই জায়গাটা কেটে ফেলে দিতে হয় অপারেশন করে। তদ্রূপ রাষ্ট্র পরিচালনায়, রাজনীতিতে কখনো কখনো অপকর্মের বোঝাটা এত বেশি হয়ে যায়, সেই বোঝা থেকে দেশ এবং জাতিকে রেহাই দিতে হলে সামরিক শাসন অনিবার্য হয়ে পড়ে। দীর্ঘমেয়াদে সামরিক শাসন কখনই কাম্য নয়,
কিন্তু পৃথিবীর যত পরিবর্তন সবকিছুই সামরিক শাসনের মাধ্যমে কিন্তু এসেছে, এবং সামরিক বিদ্রোহ এবং সামরিক বিপ্লবের মাধ্যমে কিন্তু সবকিছু হয়েছে। যেমন ধরুন আমেরিকার স্বাধীনতা কিংবা আমাদের স্বাধীনতা, এটি সামরিক বাহিনীর অংশগ্রহণ ছাড়া সম্ভব ছিল না। কিংবা ধরুন ফ্রান্সের যে বিপ্লবটা হলো, রেভলিউশনটা হলো, এটি পুরো ফ্রান্সের যারা জাতিগোষ্ঠী রয়েছে তাদের জন্য অভিশাপে পরিণত হয়ে পড়েছিল 4 বছরের মধ্যে। এবং সেখানে যখন নেপোলিয়ন বোনাপার্ট তলোয়ার হাতে এগিয়ে এলেন, সামরিক শাসন জারি করলেন, ঠিক সেই সময়টাতেই ফ্রান্সের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা পেল এবং এই জাতিটি আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেল। বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী সামরিক শাসন ছিল জাপানে, প্রায় 800 বছর ধরে। আবার বলছি, প্রায় 800 বছর ধরে পুরো জাপান শাসিত হয়েছে সামরিক শাসকদের দ্বারা। আপনারা সেই বিখ্যাত টম ক্রুজের যে সিনেমা দ্য লাস্ট সামুরাই যদি দেখেন এবং সামুরাইদের ইতিহাস যদি আপনি জানেন, তাহলে এই সামুরাই মূলত জাপানের যারা সামরিক শাসক ছিলেন তাদের উপাধি। ওদের একটা অস্ত্রের নাম সামুরাই, তো সেখান থেকেই মূলত এই ডাইনেস্টি, সামুরাই ডাইনেস্টি শব্দটি আসে। তো জাপান অন্তত 100টা ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন সামরিক কমান্ডারের অধীন এই তাদের যে দ্বীপ রাষ্ট্রগুলো রয়েছে এগুলো শাসিত হতো, এবং একজন সামরিক শাসক আর একজন সামরিক শাসকের সাথে যুদ্ধ করত। এইভাবেই 800 বছর ধরে পুরো জাপান জাতি সামরিক শাসনের জাতাকলে পিষ্ট হয়েছে। এবং তাদের যে সর্বশেষ সামরিক শাসক তার যে পতন হলো সেটি নিয়ে সিনেমা হয়েছে দ্য লাস্ট সামুরাই। এখন সামরিক শাসন যে যখন আসে তার কতগুলো লক্ষণ আছে। এরকম আমি কোনো দেশকে নিয়ে বলছি না, বাংলাদেশকে নিয়ে তো নাই, কিন্তু আপনি এই লক্ষণগুলো যখনই কোনো সমাজে যাকে বলা হয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখনই সামরিক শাসন অনিবার্য হয়ে পড়ে। প্রথম কারণটা হলো মানুষের মধ্যে আইন ভাঙার প্রবণতা খুব প্রবল আকার ধারণ করে, যেটিকে আমরা এখন মব জাস্টিস বলি বা অন্য যাই বলি না কেন। আইন নিজের হাতে তুলে নেওয়া এবং নিজেদের ইচ্ছা মতো কালা কানুন বানিয়ে, নিয়ম কানুন বানিয়ে যার যার মতো করে যখন কোনো একটি জাতি গোষ্ঠী চলতে থাকে তখন সেখানে সামরিক শাসন অনিবার্য হয়ে পড়ে। 2 নম্বরে যেটি হয় সেটি হলো রাজনীতিবিদ যারা আছেন তাদের মধ্যে কোনো ঐক্য থাকে না, তারা পরস্পরের সাথে দ্বন্দ্ব করে, সংঘাত করে, এবং তাদের মধ্যে কোনো বন্ধুত্ব থাকে না, কেউ কাউকে বিশ্বাস করে না, এবং তারা সবাই সবার ধ্বংস কামনা করে। এরকম একটা যখন অনৈক্য রাজনীতিবিদদের মধ্যে চলে আসে তখন সেখানে সামরিক শাসন অনিবার্য হয়ে পড়ে এবং সামরিক শাসন আসার জন্য একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়। 3 নম্বরে যেটি হয় সেটি হলো রাষ্ট্রের যে প্রশাসন যন্ত্রগুলো রয়েছে, বিশেষ করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং বিচার বিভাগ, এই 3টি গুরুত্বপূর্ণ বিভাগের মধ্যে যখন সমন্বয় থাকে না, দুর্নীতি এখানে প্রধান হাতিয়ার হয়ে পড়ে এবং এই জায়গাগুলো রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়ে পড়ে। ক্যান্সার রূপে এই প্রতিষ্ঠানগুলো অনেকের কাছে বিবেচিত হতে থাকে এবং এখানে দুষ্ট লোকের শ্রেষ্ঠত্ব বা গুণগান রচিত হয় দুষ্ট লোকদের জন্য, আর যারা যোগ্য এবং ভালো লোক তারা এই সমস্ত এলাকায় অর্থাৎ জুডিশিয়ারিতে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে এবং পুলিশ বাহিনীতে তারা নিন্দিত হতে থাকে এবং এদের কোনো চেইন অফ কমান্ড থাকে না। এবং এটি যখন 3-4 মাস বা 6 মাস এরকম চলতে থাকে তখন রাষ্ট্র এটা সহ্য করতে পারে না, সেখানে সামরিক বাহিনীকে এগিয়ে আসতে হয় অপারেশন চালানোর জন্য। এই গেল 3 নম্বর। 4 নম্বর যদি আপনি সামরিক শাসনের কথা চিন্তা করেন সেটা হলো রাষ্ট্রের অখণ্ডতা নিয়ে সমস্যা সৃষ্টি হয়, অর্থাৎ রাষ্ট্র ভাগ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দেয় এবং বিভিন্ন নৃগোষ্ঠী, জাতিগোষ্ঠী, গোত্র তারা পরস্পরের সাথে দ্বন্দ্ব, বিবাদ এবং সংঘাতে জড়িয়ে পড়ে। আঞ্চলিক শক্তিগুলো একটি অঞ্চল অন্য অঞ্চলের উপর আধিপত্য বিস্তার করতে চায় এবং একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রে যে একক কর্তৃত্ব থাকা উচিত সেটাকে বাদ দিয়ে মানুষ সংকীর্ণ চিন্তার দ্বারা বশীভূত হয়ে তারা করে কি এই নিজেদের অধিকার দাবি দেওয়া এবং শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য লড়াই এবং সংগ্রাম শুরু করে। আপনি যদি আফ্রিকার দেশগুলোর কথা চিন্তা করেন সেখানে যারা এই জাতিগোষ্ঠী, জাতিগত দ্বন্দ্ব এবং সংঘাতে জড়িয়ে পড়েছে সেখানে সামরিক শাসন কিন্তু অনিবার্য হয়ে পড়েছে। 4 নম্বর হলো ধর্মীয় বিবাদ এবং বিসংবাদ।
ধর্মের, অর্থাৎ হিন্দু, যে ধর্মেরই হোক না কেন, আমাদের দেশে হয়তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান রয়েছে, কিন্তু পৃথিবীর অনেক দেশে রয়েছে, অনেক এলাকায় রয়েছে যেখানে এই ধর্মগুলোই নেই, কিন্তু স্থানীয় অনেক ছোট ছোট ধর্ম রয়েছে। তো যে কোনো ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে পারস্পরিক বিবাদ এবং বিসংবাদ এটি একটা কারণ। আর নিজেদের মধ্যে অন্তর্ঘাত, যেমন খ্রিস্টানদের মধ্যে প্রোটেস্ট্যান্ট এবং রোমান ক্যাথলিক, তাদের মধ্যে যেভাবে দ্বন্দ্ব সংঘাত, কিংবা মুসলিমদের মধ্যে শিয়া সুন্নি এই সংঘাত, আরও অনেক গ্রুপ উপগ্রুপ রয়েছে। তো এরকম যখন ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব, সংঘাত, অবিশ্বাস এবং মারামারি, কাটাকাটি এগুলো শুরু হয়ে যায়, তখন সামরিক বাহিনীর শাসন ছাড়া সেখানে দ্বিতীয় কোনো অপশন থাকে না। 3 নম্বর হলো, এটি হলো 5 নম্বর। 6 নম্বরে যেটা হলো সেটি হলো অর্থনৈতিক সংকট, অর্থনৈতিক অব্যবস্থা এবং অর্থনৈতিক যে গর্তগুলো হয়, হোলগুলো তৈরি হয় একটা জাতির জন্য, যেটি প্রচলিত ব্যবস্থায় কোনো অবস্থাতেই রিপেয়ারমেন্ট সম্ভব হয় না। এখানে অনেক অর্থনৈতিক সেক্টরে নির্দয় এবং নির্মম এবং নিষ্ঠুর কতগুলো সিদ্ধান্ত নিতে হয়, সেটি চোর বাটপারদের বিরুদ্ধে হোক, কিংবা অতি ধনীদের বিরুদ্ধে হোক, ব্যবসায়ীদের বিরুদ্ধে হোক, খাজনা আদায় অর্থাৎ ট্যাক্স কালেকশন হোক, ট্যাক্স মৌকুফ হোক, কিংবা অর্থনৈতিক খাতে যে রিফর্ম, সেই রিফর্ম করার ক্ষেত্রে যখন খুব কঠিন সিদ্ধান্ত সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নিতে পারে না, ঠিক সেই সময়টিতে সামরিক শাসন অনিবার্য হয়ে পড়ে। এই গেল 6। আর 7 নম্বর হলো সামাজিক অবিচার। এটি প্রবল হয়ে যায়। আমাদের দেশে সাধারণত সামাজিক বিচারটাই বিচারের মূল ভিত্তি। পাড়া মহল্লায় মুরব্বী থাকে, মুরব্বীজন থাকে, নেতা থাকেন, তারাই সামাজিক শান্তি এবং শৃঙ্খলা রক্ষা করেন। এবং যে কোনো বিরোধ নিষ্পত্তিতে থানা, পুলিশ, প্রশাসনের আগে স্থানীয়ভাবে নিষ্পত্তি করার একটা সিস্টেম সারা দুনিয়াতেই থাকে। এই সিস্টেমটি যতদিন পর্যন্ত সচল থাকে ততদিন পর্যন্ত সামরিক শাসন কোথাও আসে না, কোনো দেশে আসে না। এখন এটিকে আপনি সামাজিক বন্ধন ধরেন, সামাজিক স্থিতিশীলতা বলেন, সামাজিক ন্যায় বিচার বলেন, কিংবা আর যাই বলেন না কেন, এই বিষয়টি একটি দেশ এবং রাষ্ট্রের জন্য সবচেয়ে সম্মানের, সবচেয়ে মর্যাদার এবং সবচেয়ে স্থিতিশীলতার প্রতীক। যখন এখানে অন্যায় এবং অবিচার প্রবল হয় এবং এখানে সাজানো বিচার ব্যবস্থা চালু হয়, মব জাস্টিস হয় এবং নিচু শ্রেণীর মানুষের হাতে বিচার করার ক্ষমতা চলে যায়, অর্থাৎ সমাজের মুরব্বী, জ্ঞানী, গুণী, শিক্ষিত সজ্জন এদেরকে বাদ দিয়ে টাউট, বাটপার, অল্প বয়স্ক, কচি কাচার যেখানে মেলা মিলে এবং তারা যেখানে মুরব্বীদের বিচার করে, দেখা গেল যে 5 6 পড়ে বালক বালিকারা, তারা 60 বছরের বৃদ্ধ এবং বৃদ্ধাকে বিচার করছে। এরকম ঘটনাগুলো আমি একটা উদাহরণ দিলাম। অথবা ধরুন একজন ইউনিভার্সিটির শিক্ষক, কলেজের শিক্ষক, তার বিচার করছেন রিক্সাওয়ালারা বসে। তো এরকম যখন বিসাদৃশ্য, অসামঞ্জস্যতা দেখা দেয়, যা কিনা মানুষের বিবেক এবং বুদ্ধিকে ভোঁতা করে দেয়, এরকম যখন মব জাস্টিস হয় সমাজের প্রান্তিক লেভেলে, প্রতিটি স্তরে, তখন সামরিক শাসন ছাড়া আর কোনো বিকল্প থাকে না। তো এরকম অনেকগুলো ঘটনা বলা যাবে আজকে আপনাদের বোঝার সুবিধার্থে, এবং জাস্ট আমরা কোন দিকে এগোচ্ছি, পৃথিবী কোন দিকে এগোচ্ছে, এবং এই যে একটা ঘটনা ঘটে, সেটা সামরিক শাসন বলেন, গণ অভ্যুত্থান বলেন, কিয়ামত বলেন, এই প্রায় সব জিনিসই কিন্তু এই পৃথিবীতে লিখিত রয়েছে। আল্লাহ রাসূল কত আগে বলে গেছেন কবে কিয়ামত হবে, কিয়ামতের পরে কি হবে, কিয়ামতের আগে কি হবে, কিন্তু আমরা বিশ্বাস করি না। এরকম একটা গণ অভ্যুত্থান হবে, এটা সেই 2011-12 সন থেকেই কিন্তু মানুষ বলে যাচ্ছে। শেখ হাসিনাকে পালাতে হবে, এটা একেবারে রাস্তার যারা ঝাড়ু দেন তারা থেকে শুরু করে সবাই বলেছেন, কিন্তু ক্ষমতায় যারা ছিলেন তারা কেউ এটা কানে নেননি। আবার এখন অনেক ঘটনা ঘটছে, অনেক কথা বলছে, যারা অস্থির প্রকৃতির মানুষ তারা যার যার পক্ষ অবলম্বন করছেন এবং নিজের জায়গায় থেকে প্রতিপক্ষকে গালাগাল দিচ্ছেন, এবং কোনো অবস্থাতেই মনোযোগ সহকারে শুনছেন না যে আসলে কত বড় বিপদ এবং বিপত্তি আগামী দিনে আমাদের জন্য অপেক্ষা করছে। ফলে এই তাদের জন্যই মূলত আমার এই 7টি লক্ষণ বলা। রাজনীতি একটা বিজ্ঞান, এবং বিজ্ঞানের কোনো কিছুই কল্পিত নয়, কখনো বিজ্ঞান হয় না। বিজ্ঞান হলো তথ্য, প্রমাণ, অঙ্ক, গবেষণাগারে প্রমাণিত উপাখ্যান। তো রাজনীতি এরকম একটা বিষয় যেগুলো গত 5000 বছরে সেটেলড হয়ে গেছে। এটার সূত্র আছে, এটার অঙ্ক আছে, এটার রসায়ন আছে, এটার ফিজিক্স আছে, এটার কেমিস্ট্রি আছে। তো সেই দিক থেকে একটা দেশের গণতন্ত্রের একটা মান আছে, সামরিকতন্ত্রের একটা মান আছে, গণযুদ্ধের একটা মান আছে, জনযুদ্ধের একটা মান আছে, সোশ্যাল আনরেস্টের একটা
মানদণ্ড আছে। এখন আমরা কোন দণ্ডের মধ্যে এখন আছি, এই চিন্তার ভারটুকু আপনাদের উপর ছেড়ে দেব। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।